সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দি পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় উত্তপ্ত ক্যাম্পাস ও রাজপথ। আজ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও কাকরাইলে অবস্থান করছে। রাজপথে নগর ভবনের সামনে বিএনপিপন্থী সাধারণ মানুষ ইশরাক হোসেনের মেয়রের শপথ নেওয়ার দাবিতে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা ঘেরাও করেছিল এবং শাহবাগে ছিল নার্সেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সাধারণ নার্সেস অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়েও আন্দোলন হয়েছে, সেখানকার উপাচার্যকে পদত্যাগ করা হয়েছে, নতুন উপাচার্য দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টি-লিট উপাধি দেওয়া হয়েছে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নিপুণ রায়চৌধুরী, সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি এবং সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন নুরুল হক নূর, সাবেক ভিপি ডাকসু এবং সভাপতি গণ অধিকার পরিষদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি, যেহেতু ছাত্রদের বিষয়ে ক্যাম্পাসের কথা আমরা আগে বলেছি, উত্তপ্ত ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তপ্ত হয়েছে। তিনি ছাত্রদলের পদধারী নেতা ছিলেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে এসেছে এবং সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, শতাধিক আহত হয়েছে। এখনও তারা কাকরাইলে অবস্থান করছেন তাদের 3টি দাবি নিয়ে। ছাত্রদের আন্দোলন দিয়েই শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একজন শিক্ষার্থী এবং ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিফরমান হল শাখার সাহিত্য সম্পাদক পদে সম্ভবত সাম্য, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। 2019 সালে 28 বছর পরে যখন ডাকসু নির্বাচন হচ্ছিল, সেই সময় এই ছেলেটা এবং ওরা একটা বন্ধু ছিল মশিউর, ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী ছিল, খুব সক্রিয় ছিল এবং একবারে বিপ্লবী চেতনার। আমাদের সাথে গুটি কয়েক শিক্ষার্থী ছিল যারা প্রকাশ্যে ওই সময় আমাদের সাথে ছিল। তো দুটো ছেলে আমাদের সাথে ছিল এবং আমরা দেখা যায় রাত পর্যন্ত ক্যাম্পেইন করে অনেকে একটু খাওয়া দাওয়া করবে, বন্ধুদের 4-5 জন একসাথে। একবার 500 টাকা সাচ্ছিলাম, নেয় বলছে ভাই লাগবে না। সেদিক থেকে ছেলেটাকে চিনি, কিন্তু খুবই এটা আমাদেরকে মর্মাহত করেছে যখন ওর ঘটনাটা দেখলাম। উঁচু লম্বা, দেখতে শুনতে সুন্দর একটা ছেলে, কিন্তু এবং ওর যদি খুবই ভদ্র নম্র ছেলে ছিল। পত্রপত্রিকা বা বিভিন্ন মাধ্যমে যতটুকু জানতে পারলাম যে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। এই ঘটনাটা কেন, এই ঘটনাগুলোর প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। এবং সবচেয়ে আমি যেটা মানে হচ্ছে, আসলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ভর্তি হই তখন প্রউপাচার্য ছিলেন শহীদ, সম্ভবত আখতার হোসেন নাম ভদ্রলোকের। উনি একটা বক্তব্য বলছিলেন, যেখানে টিএসসি আছে, বন্ধুদিনে আড্ডা দিতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি আছে, পড়াশোনা করতে পারো, পাশে সোহরাওয়ার্দী উদ্যান আছে, গাঁজা খাওয়ারও জায়গা আছে, এরকম একটা কথা উনি বলছিলেন। তো আমি অবাক হচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এদিকে বুয়েট, এদিকে ঢাকা মেডিকেল, দেশের সেরা 3টা প্রতিষ্ঠান, তার পাশে সোহরাওয়ার্দী উদ্যান আমাদের ঐতিহাসিক একটা ময়দান বলা যায়, জায়গা, পাশে একটা থানা, কিন্তু নির্বিঘ্নে আমরা তো ছাত্র জীবন থেকে দেখেছি, এখনও আছে। উইকেন্ডে সন্ধ্যার পরে এটা ঠিক যে মাদকের আখড়া বসে, কেউ গাঁজা খায়, কেউ ফ্যান্সিডেল খায়, তারপরে আবার ওখানে দেখা যায় নানান ধরনের অসামাজিক এবং অনৈতিক কার্যক্রম হয়। পুলিশের আপনার নাকের ডগায়, এইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসন, তো ওই জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারভুক্ত না, সোহরাওয়ার্দী উদ্যান ওটা গণপূর্তের একটা জায়গা। সো দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগ থানার সামনে এই অপকর্মগুলো বা চলে আসছে, এই ধরনের একটা পরিবেশ, এইটাই আমাদের কোনোভাবেই কাম্য না। আর যেই ছাত্রনেতা মারা গিয়েছেন তার আমরা মাগফিরাত কামনা করি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল ওদেরকে ডেকে একদিন অন্তত এই পরিস্থিতিতে ওদেরকে একটু খাওয়াবো, এই কারণে যে ওরা দুঃসময়ে পাশে ছিল, কিন্তু আসলে এই পরিস্থিতির পরে দেখাই হয় নাই এবং এই ঘটনার প্রকৃত কারণ বের করা উচিত। আপনার কাছে আসবো, এই ছাত্রদলের এই প্রতিবাদের মধ্যেও গত রাতে ভিসির বাসভবন ঘেরাও করেছে ছাত্রদলরা এবং ভিসি সেখানে কথা বলেছেন। আমরা ভিসি মহোদয়কে মেজাজ হারাতেও দেখেছি। জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত আলোচক নূর ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা দীর্ঘ পথ অতিক্রম করেছেন আমাদের ভিপি নূর সাহেব, হ্যাঁ, এবং তিনি জানেন যে ওই
প্রাঙ্গণে শিক্ষাপীঠ বা মানে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম শিক্ষাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই প্রাঙ্গণে নিরাপত্তাহীনতা, সন্ত্রাসের ঝনঝনানি, অস্ত্রের ঝনঝনানি এবং বিগত দিনে প্রকাশ্যে নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে এবং বিভিন্ন সময়ে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে হতে হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি বিগত দিনে যে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এক ধরনের মহড়াও দেওয়া হয়েছে। তো এই পরিস্থিতি যখন উত্তোলন, মানে একটা পরিবর্তন, সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর পরিবর্তন এবং হচ্ছে আপনার যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতির পরিবর্তনের জন্য এই গণ অভ্যর্থনায়, এবং সেই গণ অভ্যর্থনায় সকল ছাত্র জনতাই এখানে ঐক্যবদ্ধ থেকে কিন্তু এই অভ্যর্থনার নেতৃত্ব দিয়েছেন। তার সমভাগের একজন সাহসী যোদ্ধা কিন্তু এই সাম্য ছিল এবং বীরের বেশে সে মানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং বিগত দিনে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যেকটি কর্মকাণ্ডে তার অবদান ছিল। সেই একজন পরিবর্তনশীল ছাত্র নেতা, যে বাংলাদেশের গণমানুষের অধিকারের জন্য রাজনীতি করে, যার জীবন এবং তার শিক্ষাগত অভিজ্ঞতা বলেন এবং এই লাইফটা, মানে শিক্ষার্থী লাইফটাকে সে দেশের জনগণের জন্য নিযুক্ত করেছেন। সেই শিক্ষাপীঠে, তারই সেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাকে যখন হত্যার শিকার হতে হয়, মৃত্যুবরণ করতে হয়, এটা কিন্তু জাতি হিসেবে আমরা কলঙ্কিত বোধ করি। আমরা সকলে লজ্জিত আজকে সাম্যদের কাছে। এবং আজকের এই বর্তমানে এই প্রেক্ষাপটে যখন বিগত দিনের এই ধরনের অনিয়ম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং সন্ত্রাস, এই ঘটনাগুলোকে আপনার আইনের আওতায় নিয়ে এসে যথাযথ বিচার না করার কারণে কিন্তু আজকে সাম্যরা হত্যার শিকার হচ্ছে। এবং নূর ভাই বলেছে যে এই প্রাঙ্গণে, এই যে শরদ্দি উদ্যানে আপনার এক ধরনের নেশা এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড, এটা রাষ্ট্রের প্রত্যেকটি প্রান্তরের লোকজন জানে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম যে এই যে একটা বৃহৎ পরিবর্তন হলো, এই পরিবর্তনে অন্তত এই সকল মানে সেন্সিটিভ জায়গাগুলোকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ছিল। এখন রাষ্ট্র কিন্তু কোনোভাবেই এই দায় এড়াতে পারে না এবং সাম্যকে হত্যার পাশে যারা জড়িত, সে যে ধরনের মানুষই হোক না কেন, সে যদি একজন মানসিক রোগীও হয় না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনজন গ্রেফতার হয়েছে কিন্তু এখনো প্রকৃত দোষীরা কিন্তু ধরাছোঁয়ার বাইরে আছে। মব জাস্টিসের নামে সারা বাংলাদেশে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হচ্ছে এবং এমন কিছু নেতৃবৃন্দরা, রাজনৈতিক দলের নেতাদের অ্যাটিটিউড দেখে মনে হয় তারাই যেন রাষ্ট্রের হত্যাকর্তা হয়েছে এবং তারাই সব কিছু পরিচালনা করছে। এই জায়গা থেকে এখনো যদি সরকার তার মানে সে যদি সজাগ না হয় এবং আইন শৃঙ্খলা কঠোর হস্তে যদি দমন না করে জনগণের পক্ষে, এবং মানুষের নিরাপত্তা দেওয়ার মানে দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এখন আপনি বলতে পারবেন না ফ্যাসিবাদ আছে, কারণ ফ্যাসিবাদের উত্থান হয়েছে। নতুন বাংলাদেশে আমরা কোনো অপহত্যা কিংবা এই ধরনের নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি কোনো কিছুই আমরা আমাদের জন্য কাম্য নয়। তো সেই জায়গা থেকে আমি এই ছাত্র দলের নেতা হত্যার শিকার হয়েছে বলে না, বাংলাদেশের একটা অপমৃত্যু কিংবা একটা বিচার বহির্ভূত মৃত্যু কোনোভাবে কাম্য নয়। তো অবশ্যই সেটা আইনের আওতায় নিয়ে আসতে হবে, বিচারের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ আপনাকে। নুরুল হক নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তোফাজ্জলের মতো মানুষকেও হত্যা হতে দেখেছি, তার বিচারও এখনো হয়নি। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে আজ যমুনায় গেছেন, সেখানে তাদেরকে টিয়ার গ্যাসের মুখোমুখি হতে হয়েছে। এই কয়েকদিন আগেই, এই মাসেই 9 তারিখ থেকে সম্ভবত এনসিপির নেতৃবৃন্দ কিন্তু যমুনায় গিয়েছিলেন। এখানে নিষিদ্ধ জায়গা, এখানে তাদেরকে ঠান্ডা পানি দিয়ে আপ্যায়িত করা হয়েছে আর এখানে তাদের টিয়ার সেল দিয়ে বিতাড়িত করার চেষ্টা হয়েছে। এইটা বিশেষ করে দেখেন, এই অন্তর্বর্তী সরকার
আমাদের সকল রাজনৈতিক দল নাগরিকদের সমর্থিত একটা সরকার, কোনো রাজনৈতিক সরকার না, যেই কারণে আমরা সরকারকে বিরোধিতা করতে চাই না, বরং সরকারের কার্যক্রমে সহায়তা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে রাষ্ট্র সংস্কারের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা বাস্তবায়নের জন্যই সম্পন্ন করার জন্য আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরকারের কিছু আচরণ আসলে আমাদেরকে ব্যথিত করছে, মর্মাহত করছে, যে তাদের একটা পক্ষপাতদুষ্ট আচরণ বা ভূমিকা আমরা কিছু জায়গায় দেখতে পাচ্ছি। যেমন আপনি যেটা বলছেন যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতৃবৃন্দ শুধু তারা না, কিন্তু তারা কিন্তু সব রাজনৈতিক দলকে নিয়ে যমুনার সামনে আপনার আন্দোলন করেছে, আমাদেরকেও ইনভাইট করেছিল, আমরা সেখানে যাইনি, কারণ আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, গণহত্যার বিচার চাই, কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কিংবা এখানে আমরা ধরেন এখানে যেভাবে একটা পোট্রে করা হচ্ছে, এটা একটা ইসলামিস্টদের আন্দোলন, বা বিশেষ করে এনসিপির ছাত্র নেতৃবৃন্দ তারা তাদের কিছু বিতর্কিত কার্যক্রমে তারা একটা ইমেজ ক্রাইসিসে পড়েছিল। সো তাদের ওই আবার লিডারশিপে কামব্যাক করার জন্য তার একটা ওয়ে বা একটা প্রোগ্রাম নেওয়াটা দরকার ছিল। ওই জন্য তারা চিন্তা করছে এইটাই একমাত্র প্রোগ্রাম যেখানে ডাকলে সবাই আসবে। তো বিএনপি সহ আমার জানার মধ্যে সব দলকেই ডেকেছিল, শুধুমাত্র ইসলামিক কয়েকটি দল ব্যতীত অন্য দলগুলো যায় নাই, কারণ তাদের কিছু চিন্তাভাবনা হঠকারিতা আছে, তাদের ডেডিকেশন আছে, স্যাক্রিফাইস আছে, কিন্তু কিছু হঠকারী কার্যক্রম যেটা দেশকে একটা বিপদে ফেলতে পারে, বা তাদের এই কর্মকাণ্ডে দেখা যায় অনেক সময় তারা স্থির থাকে না, মাঝখানে তারা ধরেন রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলল, আবার দেখেন থেমে গেল তারা, আবার যখন উপদেষ্টা হিসেবে এই বশির সাহেব এবং আপনার এই ফারুকি সাহেবকে দেওয়া হলো, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল দিয়েছিল, ওই একদিন একটা মিডিয়াবাজি করার জন্য, মিডিয়ায় আসার জন্য করলো, আবার সরে গেল। তো এখন কথা হচ্ছে যদি কোনো যৌক্তিক বিষয়ে প্রয়োজন হয় তাহলে সেটা শুরুর শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, তো তারা ওইটা করে নাই। তো এইটা আমাদের কাছে দৃশ্যমান যে তাদের রাজনীতিটা দাঁড় করানোর জন্য মাঝে মাঝে তারা হাইপ তুলে বিভিন্ন ইস্যুতে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে এই বিচার দাবিতে যে যমুনার সামনে, আমরা কেন যমুনার সামনে যাবো? এখন ধরেন বিএনপির মতো একটা দল, তারা ঢাকায় প্রোগ্রাম দিলে অন্তত 8-10 লাখ লোক ইজিলি হয়ে যাবে। তাই বিএনপি কি যমুনা ঘেরাও করবে? বিএনপি একটা দায়িত্বশীল দল, তো আমি কি এটা করব? তো আমার কাছে মনে হচ্ছে এই সরকারকে তো আমরা বললে আমাদের দাবি তো স্কিপ করার সুযোগ নেই। আমরা আগে আলাপ আলোচনা, প্রথমে দাবি দিব, তাদেরকে আলাপ করব, হালকা চাপ দেবো, না হলে চূড়ান্ত চাপ দেবো। তো আমি তো এই যমুনার সামনে ওখানে যাবো না। এখন এই যমুনার সামনে এনসিপির নেতৃবৃন্দ, যেখানে আপনারা টেলিভিশন পত্রপত্রিকা দেখছেন, বিবিসিতে নিউজ হয়েছে, আন্দোলন করলো, তাদেরকে সিটি কর্পোরেশন ঠান্ডা পানি দিয়ে পরিবেশটা ঠান্ডা করলো, আবার এই ওয়াসা প্যাকেটজাত পানি খাওয়ালো, কেউ কেক খাওয়ালো। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমি খুবই এটা ভাষায় প্রকাশ করার মতো না, আসলে আমি মানসিকভাবে খুব কষ্ট পেয়েছি এটা দেখে। কয়েকজন শিক্ষক, এমনকি শিক্ষক সমিতির নেতারা, কারণ ওই যে আমরা এখনকার শিক্ষকদের অনেকদিন ধরে যে শিক্ষক আমরা পাচ্ছি না ছাত্রবান্ধব, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগে থেকে ঘোষণা দিয়েছে যে যৌক্তিক দাবি যে তাদের আবাসনের সুযোগ সুবিধা নিশ্চিত করা, এবং আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বলছে যে 70% তাদেরকে একটা আবাসন ভাতা দেওয়া, যৌক্তিক দাবি, হয়তো সরকার কম বেশি দিতে পারে। সেকেন্ড হচ্ছে যে তাদের যে এই হলের যে আপনার নির্মাণ কাজ রয়েছে সেটা দ্রুত গতিতে সম্পন্ন করা, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলেই ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর, জগন্নাথ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় যেভাবে গুরুত্ব দেওয়া হয় রাষ্ট্রীয় পর্যায় থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা এমনি সম্ভবত বিএনপি আমলে বেগম খালেদা জিয়া এটা আপনার করেছিলেন, যেই কারণে আওয়ামী লীগ ওইভাবে খুব বেশি ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে ইম্পর্টেন্স দেয়নি। তো তারা এই জন্য বলছে যে এটা রাজনৈতিক কারণে তারা একটা বৈষম্যের শিকার, এই দাবিগুলো তারা পূরণের দাবিতে আন্দোলন করছিল। তারা তো যমুনা দখল করতে আসেনি, তারা তো জগন্নাথ থেকে একজন উপদেষ্টা করতে হবে এই দাবি নিয়ে আসেনি। তো এইভাবে তাদের সাথে ট্রিটমেন্ট করা হলো, আপনার জল কামান দিয়ে মারা হলো, এই লাঠি দিয়ে। একটা ছেলে সাংবাদিক, তার এই যে আপনার এই এখানে আপনার হাড় ভেঙে গেছে। আমাদের কয়েকজন ছাত্রনেতারা আমাদেরকে ফোন করে জানিয়েছে 100-র উপরে আহত, এবং সবচেয়ে শিক্ষকদেরকে আপনার চ্যাংদোলা করে দেখলাম একজন শিক্ষককে নিয়ে যাচ্ছে। নাসির উদ্দিন স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন পুরো আপনার বুক ঝাঁঝরা হয়ে গেছে গুলিতে, স্যারকে দেখলাম যেভাবে পেটাচ্ছে। তো আমরা খুব অবাক হচ্ছি, এবং এটা বলছি যে পুলিশের এই ফ্যাসিবাদী জমানার যে তাদের যে প্রশিক্ষণ এবং তাদের চরিত্র বিন্দুমাত্র বদলায় নাই। তারা পরিস্থিতির শিকার হলে তারা আমাদের কাছে এসে বলবে, নিপুণ আপাদের কাছে বলবে, আপা এই লোকজন রাস্তা আছে, আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ একটু দেখেন কি করা যায়। কিন্তু আমরা যখন ওইখান থেকে এটা ম্যানেজ করে দেব, পরবর্তীতে আমাদেরকেও চেনে না। তো পুলিশের এই যে আমরা যেটা বলছিলাম যে মানসিক একটা কাউন্সিল প্রয়োজন,
শক্তি প্রয়োগ না করেও মাঝখানে একজন পুলিশের কর্মকর্তা দেখেছে আপনার রাষ্ট্রপতির পদক পেয়েছিল, কারণ তিনি লাঠি চার্জ করেন নাই, আঘাত করেন নাই, কিন্তু পরিবেশটা এমন তৈরি করছিলেন যে লাঠি চার্জ হচ্ছে, সব শিক্ষকরা বা আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। কিন্তু আজকে আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের গত 9 মাসের মধ্যে সবচেয়ে জঘন্য আচরণ করা হয়েছে, এবং এই জন্য আমরা যেটা বলছি যে অবশ্যই আমি জানি না এটি কি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়েছে নাকি ডিএমপি কমিশনার আইজিপির, যার নির্দেশে এই ধরনের বর্বর আচরণ করা হোক তাদেরকে পদত্যাগ করা উচিত এবং তাদের এর জন্য ক্ষমা চাওয়া উচিত। স্যারের নিজের যেহেতু সরকারের লাইবিলিটিস, তিনি একদিকে তিনি জগন্নাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট নিচ্ছেন সম্মানসূচক, আরেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে রাস্তায় তাদেরকে গরু পেটা করা হয়েছে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে। এই দুই চিত্র আসলে হতে পারে না এবং এটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। ধন্যবাদ আপনাকে নিপুণ রায় চৌধুরী। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো, রায় স্থগিত এবং প্রতারণামূলক রায় দেওয়া বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী কাজী আকবর আলী। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিচে এবং এটাও ঘেরাও করেছে সাধারণ মানুষ যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ কেন নেওয়া দেরি হচ্ছে। দেখুন, ইশরাক হোসেন উনি যখন আপনার একটি কি বলবো আপনার প্রশাসনকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফ্যাসিস্ট সরকারের সময় রায়কে ঘুরিয়ে দিয়ে তারা তাদের মতো করে রায় ঘোষণা করেছিল, নির্বাচনী রায়। ওটা ফলাফল নির্বাচনী রায় তো ফলাফল মানে নির্বাচনী ফলাফল, তো ওটা জনগণের রায় ছিল না, ওটা ছিল হাসিনার মনোনীত রায়, হাসিনার স্বলিখিত রায়, যেটা নির্বাচন কমিশন ঘোষণা করেছে। এবং পরবর্তীতে ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব তিনি কোর্টে আপিল করেন এবং এই রায়ের বিরুদ্ধে তিনি করেন এবং এই দীর্ঘ এতদিন পর সে তার সুবিচার পেয়েছে। এটা কি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে সে ন্যায় বিচার পেয়েছে, এটা আমরা বলতে পারি। শাসনের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন যখন এই ঘটনাটা ঘটেছে, এখানে একটা রাজনৈতিক বড় ধরনের ফারাকের ব্যাপার আছে। কারণ ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব যদি এখন নগরের দায়িত্ব গ্রহণ করেন, তখন কিছু স্বার্থ সংশ্লিষ্ট মানুষ তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এবং তারা অবশ্যই এই সরকারের সাথে সংযুক্ত আছে এবং এই নগর ভবনে তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে, অনিয়মের সাথে, দুর্নীতির সাথে আছে, যেটা ইশরাক হোসেন ওই নগরের দায়িত্ব যখন গ্রহণ করবে সেই সকল ফাঁকফোকর বের হয়ে আসবে। এবং বিভিন্ন ধরনের নিয়োগ যে হচ্ছে এই সরকারের আমলেও, এটা তো অনিয়মভাবেই তো নিয়োগ হচ্ছে না তো তা তো না। আমরা অনেক ঘটনা দেখেছি, আমরা দেখেছি সচিবালয় কারা দখল করে রাখে এবং কারা বিভিন্ন প্রশাসনিক অফিসগুলোতে যে তারা ভয়ভীতি প্রদর্শন করে, এটা কখনোই কাম্য নয়। আমরা একটা নতুন রাজনৈতিক দল কিংবা আমরা নতুন সম্ভাবনা দেখতে চাই, আমরা রাজনীতির চিত্র পরিবর্তন করতে চাই, তার জন্য ধৈর্যের প্রয়োজন আছে, অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং সহনশীলতার প্রয়োজন আছে। আপনি আসলেন, এসে সব কিছু জয় করে ফেলতে পারবেন তা না। আমরা অ্যাপ্রিশিয়েট করি ছাত্র জনতাকে যে সংগ্রামময় একটা যুদ্ধে তারা ভাগে তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে জনগণের এবং রাষ্ট্রকে মেরামত করার জন্য। সেই জায়গা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদেরকে সমর্থন দিয়েছে এবং নিজেদের ব্যানারে, দলীয় ব্যানারের বাইরে যে সবাই দাঁড়িয়েছে। এখানে নূর ভাই কি গ্রেফতার হয়নি? সে কি তার ব্যক্তিগত কারণে গ্রেফতার হয়েছে? একই টেবিলে আমি গ্রেফতার হয়েছে, আমি কি আমার ব্যক্তিগত কারণে গ্রেফতার হয়েছি? কারণ আমরা এই আন্দোলনের নেতৃত্বে ছিলাম বলে আমরা গ্রেফতার হয়েছি। তো এই অর্জন সকলের, এই অর্জনটাকে ধরে রাখতে হবে। আজকে ইশরাকের এই যে রায়ের পরিবর্তে তাকে যে আজকে সে যাতে শপথ নিতে না পারে, যে রিট ঘোষণা করা হলো, এটাও তো একটা কুচক্র মহলের ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের অংশটাকে যদি উতরাতে না পারি, মানে এখনো ফ্যাসিবাদরা কিন্তু রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের সকল আধিপত্য কিন্তু বিস্তার করছে। এখন সরকার জনগণের পক্ষে দাঁড়াবে নাকি সরকার আবার সেই ফ্যাসিবাদদের
দোসরদের বেড়াজালে নিজেকে আবদ্ধ করে রাখবে, এটা ডক্টর ইউনূস সাহেবকে অবশ্যই আমলে নিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে। নুরুল হক নূর, জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছে রাজনৈতিক দলগুলো, আপনিও আপনার রাজনৈতিক দলও নিশ্চয়ই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সংস্কার কমিশন, ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে, 15 তারিখ হয়তো শেষ হয়ে যাবে প্রথম দফা, এরপরে আবার শুরু হবে। এই সংস্কার, সংলাপ, নির্বাচন, এই নিয়ে আপনার দলের অবস্থান শুনতে চাই। আমরা পরিষ্কারভাবেই বলেছি যে যেহেতু গত 16 বছরে বাংলাদেশের একেবারে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, যে সমস্ত প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র টিকে থাকে, তার নাগরিকদের অধিকার নিশ্চিত হয়, সেটা বিচার বিভাগ, গণমাধ্যম, নির্বাচন কমিশন, এরকম মৌলিক কিছু সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যেই একটা নির্বাচন দেওয়া প্রয়োজন। এখন আমাদের ধরেন ডক্টর ইউনূস স্যারের প্রতি আমাদের ব্যক্তিগত একটা ফ্যাসিনেশন আছে যে উনি বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের মতো একটা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছেন, নোবেল পেয়েছেন। ব্যক্তিগত ভালো লাগা একটা বিষয়, রাষ্ট্রীয় বিষয়টা একটা জায়গা থেকে দেখতে হবে। আমরা শুরুর দিকে বলেছিলাম যে যেহেতু যেটা নিপুণ আপা বলেছিল, যেমন এই গণ আন্দোলনে কিন্তু রাজনৈতিকভাবে সবচেয়ে দমন পীড়নের শিকার কিন্তু বিএনপি জামাতের লোকেরা। প্রথম বিএনপি, সেকেন্ড ধরেন জামাত, তারপরে আমরা একটা তরুণ সংগঠন, অল্প সময়ের সংগঠন হওয়ায় আমি নিজে এই আপনাদের পত্রপত্রিকায়, এই টেলিভিশনে অনেক হামলার ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, খবর দেখানো হয়েছে, এবং এই জুলাইয়ের মধ্যেও কিন্তু ছাত্রদের আগে 19 তারিখ দিবাগত রাতেই কিন্তু আমরা গ্রেপ্তার হয়েছিলাম। কারণ এই আন্দোলনটা তো 18তে আমরা শুরু করেছিলাম, এবং প্রকৃত অর্থে এটা তো একটা ছাত্র আন্দোলন ছিল, এটা এমনি এমনি হাওয়ার উপর দিয়ে গণ আন্দোলনের রূপ নেয় নাই। এইখানে বিএনপির নেতৃবৃন্দর সহযোগিতা আমরা নিয়েছি, তাদেরকে পরামর্শও দিয়েছি, কারণ আমরা তরুণ হিসেবে আন্দোলনের পালস অনুযায়ী আমরা বলেছি যে এই গণ অভ্যুত্থানে বড় দল হিসেবে বিএনপি যদি অংশগ্রহণ করে তাহলে এটা একটা গণ অভ্যুত্থানে সম্ভব। বিএনপি তার আরও মিত্রদের সাথে যোগাযোগ করে এটাকে একটা রাজনৈতিক আন্দোলনের কীভাবে রূপ দেওয়া যায় সেভাবে কাজ করেছে। তো আমরা সকলে মিলে চেষ্টা করেছি যে এই পরিবর্তনটা এসেছে। আমরা সকলেই যেহেতু বাংলাদেশের এই 53 বছর একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা পরিস্থিতির বদল হয়েছে, রাজনৈতিক সরকার অনেক ধরনের বাধ্যবাধকতার কারণে অনেক কিছু করতে পারে না। আমরা চেয়েছিলাম যে রাষ্ট্রের যে সংস্কারগুলো হয় নাই বা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, এগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংস্কারগুলো হোক। যথাযথ প্রক্রিয়ায় সরকার বেশ কয়েকটি কমিশন করে দিয়েছিল, তারা রিপোর্টগুলো জমা দিয়েছিল, তারা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছে। শতভাগ মানে ঐক্য বা একমত কখনোই কেউ হয় না, কিছু ক্ষেত্রে মত বিরোধ টুকটাক থাকবে। তারপরে আম্পায়ারের জায়গাটাতে কিন্তু এই কমিশন আছে, রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা হয়েছে। আমি সেকেন্ড টাইমের আলোচনার প্রয়োজন হয় না, তারা যেটা আলোচনার সাপেক্ষে মনে করে যেটা যৌক্তিক, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সেইটা নিয়ে আমরা যেটা বলছিলাম যে একটা জুলাই চার্টার বা জাতীয় সনদ, যেহেতু বাংলাদেশের এই রকমের গণ আন্দোলন, গণ অভ্যুত্থান কখনো হয়নি এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট এইভাবে সকলের সমর্থনে হয়নি। সো তাহলে এইখানে একটা জাতীয় সনদ তৈরি করে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সিগনেটরি হবে, এবং যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে ইতিমধ্যেই ইলেকশনের একটা ডেট ডিসেম্বরের মধ্যে আসছে, আমরাও মনে করি বর্তমান প্রেক্ষাপটে ইলেকশনটা দ্রুত হওয়ার দরকার। আর সরকার চাইলে ইলেকশনটা দ্রুত বলতে চাইলে আপনার ডিসেম্বর হতে পারে, তার আগেও হতে পারে, কারণ এই সংস্কার কমিশনের কার্যক্রম আমরা যতদূর জানি তারা একটা চূড়ান্ত। আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। জি প্লিজ। এইখানে আমরা যেটা মনে করি যে এই নির্বাচনটা যত ডিলে হবে, এই আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের কামব্যাক করার সুযোগ তত তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার বাংলাদেশ, সেটা তো আপনারা যারা নির্বাচন চান তারা বলছেন, কিন্তু যারা নির্বাচন একটু দেরিতে চায় বা সংস্কারটা ভালো করে করতে চায় তারা তো বলতে পারে যে যদি নির্বাচন দ্রুত হয়ে যায় তাহলে ফ্যাসিবাদ দ্রুতই ফেরত আসতে পারে। না, এর মধ্যে দুইটা কারণ আছে। আমি একটা বিষয় একটু বলে আসি, যেটা আমরা বলতাম, একটা হচ্ছে আওয়ামী লীগের কামব্যাক করার সুযোগ, দ্বিতীয়ত হচ্ছে জিও পলিটিক্সের জায়গা থেকে বাংলাদেশ এখন খুব ইম্পর্টেন্ট। কিন্তু এখন এটা ঠিক যে বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তারা অনেকেই বিশেষ করে আপনার পশ্চিমা এবং মার্কিন বলয়ের লোক। সো তাদেরকে ব্যবহার করে যেটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আমাদের কক্সবাজারের আপনার সীমান্ত ব্যবহার করে ওইখানে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠানোর নামে একটা করিডোর রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা ছাড়াই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটা আমাদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর বিপদের কারণ হবে, এবং এটা এই এশিয়ার এটা আপনার এটা এইখানে যদি ওই করিডোর দেওয়া হয় এটাকে কেন্দ্র করে, যেটা আমরা শুনতেছি অনেকদিন ধরে এখানে এই পার্বত্য চট্টগ্রাম, রাখাইন এই অঞ্চল কিনে একটা খ্রিস্টান রাষ্ট্র করাটা চক্রান্ত চলছে, এবং ওই ইসরায়েলের মতো আরেকটা
এশিয়ার মধ্যে বিশেষ করে এই ভিনদেশি মদতপুষ্ট একটা এলাকা বা একটা রাষ্ট্র তৈরি করার জন্য। সো সেই ক্ষেত্রে এখন বাংলাদেশের এই করিডোর যদি দেওয়া হয় এটা কিন্তু বিপদের কারণ হবে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা খুব উদ্বিগ্ন হচ্ছি, চট্টগ্রামের বন্দর বাংলাদেশের সবচেয়ে হাইলাইটেড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বন্দর চট্টগ্রাম। বন্দর একটা দেশের গুরুত্বপূর্ণ জায়গা। আজকে যদি আপনার কোনো দেশের সাথে আজকে ভারত পাকিস্তানের সাথে যেভাবে সংঘাত থেকে যুদ্ধ লেগেই গেল, আমাদের যদি এই ধরনের কোনো একটা পরিস্থিতি তৈরি, আমাদের একটা এই গুরুত্বপূর্ণ পোর্ট, ইন্টারন্যাশনাল পোর্ট, এটা যদি বন্ধ করে দেওয়া হয় বা পোর্টে যদি কোনো স্যাবোটেজ করা হয়, তখন আমাদের দেশের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রে অচল হয়ে যাবে। সেই পোর্টকে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। যদিও বলা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড আপনার দুবাই ভিত্তিক একটি কোম্পানি, প্রকৃত অর্থে এটা আপনার মার্কিন একটা বহুজাগতিক কোম্পানির একটা পার্ট। সো এই ক্ষেত্রে এই উদ্যোগগুলো আমাদের আছে যে ধরেন এইখানে নানান ধরনের ঘটনা ঘটছে, এর আড়ালে আবার ভেতরে ভেতরে কী ঘটনা ঘটছে এগুলো তো আমরা কিছু জানতেও পারি না। রাজনৈতিক সরকারকে জবাবদিহিতা করা যায়, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা যায়। এখন আমরা কার বিরুদ্ধে আন্দোলন করবো? আপনার সাথে একটু যুক্ত করব। এই যেই বিষয়গুলো চট্টগ্রাম বন্দর এবং পৃথক রাষ্ট্র করিডোর, এই বিষয়গুলো ধামাচাপা দেওয়ার জন্যই কি এই ধরনের আন্দোলন? সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরকম লেখা আছে। এখন স্বাভাবিকভাবে এটা মাঝখানে হিসাব করছিলাম যে শুরুর 2 মাসে 143টা আন্দোলন তৈরি হয়েছিল। এখন আর এই 9 মাসের হিসাব কিতাব আপডেট জানি না যে কতগুলো আন্দোলন তৈরি হয়েছে। এখন আন্দোলন কেন তৈরি হচ্ছে? আন্দোলন বা দাবি দেওয়াগুলো যদি যথাযথভাবে ডিল করা হতো, এইটা হচ্ছে রাজনৈতিক সরকারের কারিশমা, যে রাজনৈতিক সরকারের প্রতিনিধিরা এগুলো ডিল করতে পারতো, আলাপ আলোচনা করে এই পর্যন্ত আসতো না। এখন কথায় কথায় ধরেন যারা আসতেছে তারাও অসহায় হয়ে কিন্তু যমুনার দিকে আসতেছে। যমুনা একটা সরকারের বাসভবন, সেখানে কেন আসবে? তাদের তো আর গতি নেই। তারা তো এর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করেছিল, আলোচনা হয়েছে, কাজ হয়নি। তো দ্বিতীয়ত আপনি যে বিষয়টি বলছিলেন আরেকটা, যে আবার আরেকটা পক্ষ তো বলছে যে নির্বাচন দ্রুত হইলেও সমস্যা। এখন এইটা কারা? সত্যিকার অর্থে এটা আপনার বুঝতে হবে যে এখনকার এই প্রেক্ষাপটে কিছু ছোট দল কিংবা এই সদ্য আপনার ভূমিষ্ঠ দল, তারা অনেকে চায় যে এই সরকার যতদিন থাকবে ততদিনে তারা একটা দল গুছাতে পারবে, সরকারি অফিসে আদালতে প্রভাব বিস্তার করে তাদের একটা অবস্থান তৈরি করতে পারবে। এই কারণে অনেকে ইলেকশন লেট হোক সেটা চায়। আমরাও ওই তুলনায় রবীন্দ্র দলই গত এই 7-8 বছরের মধ্যে যে একটা দল তৈরি হয়েছে, তারপরেও আমাদের যে অবস্থানই থাকুক না কেন, আমরা দলের স্বার্থের চেয়ে, আমাদের ব্যক্তি স্বার্থের চেয়ে, ব্যক্তিগত সুবিধার চেয়ে আমরা দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, আমাদের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা বড় করে দেখি। আমরা মনে করি নির্বাচন ডিলে হলে এই সংকটগুলো আরও ঘনীভূত হবে। তো এইখানে ধরেন এখন নতুন দল, এই ছাত্রদের মধ্যে এক অংশের একটা দল এনসিপি, আবার কেউ কেউ করেছে, আবার আরেক অংশ একটা আপ বাংলাদেশ, ইউনাইটেড বাংলাদেশ নামে একটা দল করেছে। আবার আরও গত আপনার 2 মাসে নতুন 24টা দল হয়েছে, অনেকগুলো দল তৈরি হয়েছে, অনেক স্টেকহোল্ডার। তো এখন এনসিপির বিশেষ করে আমাদের আলোচিত ছাত্র নেতৃবৃন্দের কয়েকজন এনসিপিতে থাকায় তাদের কথার সাউন্ডটা একটু মিডিয়াতে বেশি আসতেছে, পত্রপত্রিকা একটু গুরুত্ব দিচ্ছে, কারণ তাদের আরও 2 জন উপদেষ্টা আছে। একজন উপদেষ্টা তথ্য মন্ত্রণালয় চালায়, তার খবর না চালালে তো আপনার টেলিভিশন চলবে না। এই কারণে তাদের বিষয়গুলোকে খুব হাইলাইটস করা হচ্ছে। এখানে এনসিপি হিসেব করলে 1% মানুষের প্রতিনিধিত্ব করে কিনা এটা একটা সন্দেহ আছে। সুতরাং ওই বিষয়টাকে একেবারে ন্যাশনাল একটা কনফ্লিক্টের ইস্যু হিসেবে আপনার সামনে এনে, যেখানে নির্বাচন সংস্কারের প্রশ্নে একটা বৃহত্তর জাতীয় ঐক্য তৈরি হয়েছে, সেইটাকে আমি মনে করি বিতর্কিত করা বা সেটাকে আপনার নেগেটিভ দিকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করা আমাদের কোনো মতেই উচিত হবে না। যতটুকু ঐক্যমত হয়েছে, আমরা বারবার বলছি, রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্রের গুণগত পরিবর্তন আমরা যাই করি না কেন সেটা করতে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। সেই ক্ষেত্রে অনেকখানি ঐক্যমত তৈরি হয়েছে। বাকিটুকু আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা আশা করি সরকার উদ্যোগ নিলে এটা 1 সপ্তাহের ম্যাটার। সো তারপরেই আমরা নির্বাচনের দিকে যেতে পারি। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। রাজনৈতিক ঐক্যমত, জাতীয় ঐক্যমত হলেই নির্বাচন হতে পারে। দেখুন, আমরা তো প্রথম থেকেই বলছি, বিশেষ করে আমি একদম শুরু থেকে, যেদিন আমি 5 আগস্টের পরে 6 আগস্ট আমি জেল থেকে বের হলাম, তখন থেকে আমি প্রত্যেকটা টিভি টক শো বলেন, যেখানে কথা বলার সুযোগ হয়েছে, আমি প্রথম থেকে বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা সকল দল মত মানুষ, গণতান্ত্রিক মানুষ এবং রাজনৈতিক দল, ছাত্র জনতা তার প্রতি আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছে। এটা একটা গুরু দায়িত্ব। দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা নাই। এখানে মানুষ ভোট দিয়ে তার নির্বাচিত সরকার কিংবা প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। সেই জায়গা থেকে, রাষ্ট্রের জবাবদিহিতার জায়গা থেকে জনগণকে অনেক পিছিয়ে রাখা হয়েছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে। তো সেই
পরিবর্তনের জন্য তো এই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের সফলতার কারণেই আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এখন এমন একটা মানে পজিশনে দেখছি যে ক্ষমতার চেয়ারে বসে গেলাম, যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাবণ। হ্যাঁ, তো এখন রাবণের রূপ ধারণ করেছে। বাংলাদেশ কোথায় গেল, গণতন্ত্র কোথায় গেল, এটা দেখার কোনো সুযোগ নাই, মানে ভাবনার কোনো সুযোগ নাই। ফ্যাসিস্ট হাসিনা বলতো উন্নয়ন আগে তারপরে গণতন্ত্র। এখন এই কিছু উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বলে দীর্ঘ 50 বছর ধরে রাজনৈতিক নেতারা অনেক কিছু করেছেন, কি করেছেন দেখেছি, এখন তারাই করবেন, এটা তাদের ভাষার কথা। এবং তারা কি বলছে যে মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচন চায় না। হ্যাঁ, তো মানুষ নির্বাচন চায় কি চায় না সেটা তো একটা নির্বাচনের মাঠ দিলে আলোচনা হলে তুমি বলতে পারবা মানুষ নির্বাচন চায় কিনা। এই দেশে প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন চায়, কিন্তু আমাদের কিছু কিছু উপদেষ্টারা তারা নির্বাচন চায় না, কারণ তারা ওই ক্ষমতার চেয়ারটাকেই বেশি প্রাধান্য দিতে চায়। তো আমি বলতে চাই যে দেশের এখন সার্বিক যে পরিস্থিতি, এখানে ফ্যাসিবাদ হয়তো পতন হয়েছে, তাদের দোসররা এখনো রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গনে কিংবা শাখা প্রশাখাতে তাদের অবস্থান এখনো আছে, ষড়যন্ত্র চলমান। এই ষড়যন্ত্র শুধুমাত্র যে দেশ নিয়ে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু নিয়ে, এবং জাতীয়তাবাদের রাজনীতিকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র এখানে আছে। কারণ এই সরকার বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এবং ফ্যাসিস্ট দোসররা, তারা সবাই জানে জনগণ যদি ভোট দিতে পারে, জনগণের ভোটে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবে। হ্যাঁ, এটা আপামর জনগণের সবার আছে। এবং এই দলের শীর্ষ যে নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, তার একটা কারিশমিক আছে যে তিনি নেতৃত্ব দিয়েছেন শুধুমাত্র বিএনপি না, তিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লড়াইয়ের নেতৃত্ব, এবং একই সাথে ফ্যাসিস্টের বিরুদ্ধে জনগণের পক্ষে সকল রাজনৈতিক দলকে তিনি ঐক্যবদ্ধ করে রেখেছেন এক ছাতার তলায়। এবং তিনি বলেছেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যদি বিএনপি আসে, সকল দলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন হবে। অর্থাৎ বিএনপির যে রাজনৈতিক স্ট্যান্ড, এটা কিন্তু একদম ক্লিয়ার। এবং বিএনপি সর্বপ্রথম প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নিয়ে আপনার সংস্কারের প্রস্তাব দিয়েছেন জুলাই 13 তারিখে 2024, অর্থাৎ গণ অভ্যুত্থানের আগেই। তো এইটা হচ্ছে গণতন্ত্রের নেতা, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদের ভূমিকা। এই যে নূর ভাই বলল, আমরা ব্যক্তির স্বার্থ চিন্তা করি না, আমরা চিন্তা করি জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, এবং দেশ রক্ষার জন্য আমরা রাজনীতি করছি। কিছু রাজনৈতিক দলের নেতারা তারা ক্ষমতার চেয়ারে বসে তারা আকৃষ্ট হয়েছেন, এবং ক্ষমতাকে টিকে রাখার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা নির্বাচন চায় না। কারণ তারা জানে জনগণের ভোটে যদি নির্বাচন হয়, তখন ওই যে ভাই বললো না যে 1% সমর্থন আছে কিনা সন্দেহ। ভাই, একটা নেতা তৈরি হতে হলে আপনি মিডিয়া দিয়ে, হাসিনাও নেতা হয়েছে, তিনি দেশের কি হলো উন্নয়নের মাদার হয়েছিলেন, 2 মিনিট লাগে না হাসিনার কিন্তু পতন ঘটতে। তো এখনো কিন্তু এই কিছু রাজনীতিবিদদের কিংবা রাজনৈতিক নেতাদের ভাব এবং অ্যাটিটিউড, কথাবার্তায় তারা মনে করছে যে 17 বছরে এই রাজনৈতিক নেতাদের যে অভিজ্ঞতা, ত্যাগ, গুম খুন, হামলা মামলা, এগুলো কোনো বিষয় না। এই 13-14 দিনে তারা যেটা করেছে সেটাই মুখ্য বিষয়। ডিবি অফিসের ভিতরে এই নির্যাতিত নিপীড়িত ছাত্র জনতাকে আমরা কিন্তু শেল্টার দিয়েছি, আমরা আমাদের মেডিসিন তাদেরকে দিয়ে তাদের ব্যথা নিবারণ করেছি, আমরা তাদের পাশে ঠাঁই হয়ে দাঁড়িয়েছি। তখন তাদের পাশে কিন্তু মা বাবা ছিল না, আমরাই সহযোদ্ধারাই কিন্তু তাদেরকে সান্ত্বনা দিয়েছি যে আগামীর বাংলাদেশ তোমাদের। আমরা হয়তো কিছু পথ যে আমরা ক্লান্ত হয়ে যাব, আমরা থেমে যাব, কিন্তু বাংলাদেশটাকে তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এটাই হচ্ছে ছাত্র জনতাকে এখন যারা রাজনীতির স্বপ্ন দেখে, রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে, তাদের আগে স্থির করতে হবে মনটাকে যে আগামীর বাংলাদেশ আমাদেরকে পরিচালনা করতে হবে, তার জন্য আমাদেরকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এই নূরের অভিজ্ঞতা নিতে হবে, এই আরেকজন রাজনৈতিক নেতার অভিজ্ঞতা নিতে হবে, তারেক রহমানের ত্যাগের অভিজ্ঞতা নিতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রামের অভিজ্ঞতা নিতে হবে। এমনি এমনি জাতীয় নেতা হওয়া যায় না। এই জিনিসগুলো উপলব্ধি করতে হবে এবং নির্বাচন এখন অনিবার্য, কারণ জনগণের ভোটের অধিকারের মাধ্যমে জনগণ তার নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করবে এবং নির্বাচিত সরকার দিয়ে সকল সংস্কার সম্পাদন হতে হবে। কোনো অনির্বাচিত সরকার দিয়ে কখনোই সকল সমস্যার সমাধান হবে না। এখন ডক্টর ইউনূস সাহেব অবশ্যই তিনি গণ্যমান্য একজন ব্যক্তি, কিন্তু তিনি অনির্বাচিত একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন এবং তাকে দিয়ে সকল সমস্যার সমাধান কখনোই হবে না এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র কখনোই এই অনির্বাচিত সরকার দিয়ে মোকাবেলা করা সম্ভব নয়। তার জন্যই দেশটাকে রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য নির্বাচন অনিবার্য। এখন ধন্যবাদ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ধন্যবাদ নুরুল হক নূর। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।